নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। কার্য, ধরি আমরা এ বল প্রয়োগ করেছি। এ বল প্রয়োগ করার ফলে প্রয়োগ বিন্দু সরণ হয়েছে এস বলের অভিমুখে, তাহলে কৃতকার্য এফ সমান বল ইন্টু সরণ, অর্থাৎ ডব্লিউ কৃতকার্য, ওয়ার্ক ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। এবার সবসময় যে সরণটা বলের অভিমুখে হবে নাও হতে পারে। ধরো বল এইদিকে কাজ করছে, সরণ হচ্ছে এইদিকে, এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে ডব্লিউ কি হবে এফ এস কস থিটা। এবার দেখো এখান থেকে এটা আমরা পেতেই পারি, যদি একই অভিমুখে কাজ করে তখন এই থিটাটা কি হয়ে যাবে 0, তাহলে cos 0 1, তখন হয়ে যাবে w সমান fs। এটাতে চলে যেতে পারি আমরা। বলের দ্বারা কার্য, বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি বলের অভিমুখে হয়, অর্থাৎ বল যেদিকে দিচ্ছি সরণ যদি সেই অভিমুখে হয়, তখন সেটাকে আমরা বলবো বলের দ্বারা কার্য। আর বলের বিরুদ্ধে কার্য কি না, বল যেদিকে কাজ করছে সরণ যদি তার বিপরীত দিকে হয়, তখন সেটাকে আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো অভিকর্ষ বল। অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ আমরা যদি দাঁড়িয়ে থাকি অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে। এবার আমরা ধরো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছি, তখন সেটা কি হবে অভিকর্ষ বলের দ্বারা কার্য। বলও নিচের দিকে, আমরাও নিচের দিকে যাচ্ছি। আবার ধরো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তখন কি হবে অভিকর্ষ বল নিচের দিকে আর আমরা যাচ্ছি উপরের দিকে, সরণ উপরের দিকে, তখন কি হবে সেটা অভিকর্ষ বলের বিপরীতে কার্য। এবার আসছে আমরা কার্যহীন বল। দেখো 1 নম্বর সমীকরণ থেকে এস যদি শূন্য হয়, অর্থাৎ সরণ শূন্য হলে কার্য কত শূন্য, এটা এক্ষেত্রে আমরা বলবো কার্য হয়নি। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশনটা, এইটার ক্ষেত্রে দেখো w ইকুয়ালস টু এফ এস কস থিটা। এখানে থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ বল এবং সরণ যদি পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, সেক্ষেত্রে কি হবে দেখো w সমান এফ এস কস 90 ডিগ্রি, কস 90 এর মান 0, তাহলে w হয়ে যাবে 0। অর্থাৎ কোনো বল যদি কোনো বস্তুর গতির অভিমুখের লম্ব দিকে ক্রিয়া করে, গতি যেদিকে সেদিকেই সরণ, তার সঙ্গে বলটা যদি লম্বভাবে কাজ করে অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ওই বলটি কোনো কার্য করে না। এই কার্যকে বলা হয় কার্যহীন বল। এই কার্যহীন বলে যদি একটা আমরা উদাহরণ দিই, দেখো বৃত্তপথে যদি কোনো বস্তু গতি সম্পন্ন হয়, তাহলে ধরো পথের যে কোনো বিন্দু এটা নিলাম, বল কোন দিকে কাজ করে সবসময় কেন্দ্রের দিকে, অভিকেন্দ্র বল। আর এই বিন্দুতে বস্তু সরণ কোন দিকে, এই স্পর্শক বরাবর, বা গতি এই স্পর্শক বরাবর, তাহলে সরণ আর বলের অভিমুখের কোণ কত দেখো 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা হবে কার্যহীন বলের উদাহরণ। বা ধরো কোনো ব্যক্তি সুটকেস নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে সে বল প্রয়োগ করছে কোন দিকে, সোজা নিচের দিকে, আর তার সরণ হচ্ছে এইভাবে, তাহলে সরণ হচ্ছে এইভাবে আর বল হচ্ছে নিচের দিকে, তাহলে 90 ডিগ্রি। তাহলে কোনো ব্যক্তি সুটকেস হাতে নিয়ে হেঁটে হেঁটে যদি যায়, তাহলে সেক্ষেত্রেও হবে কার্যহীন বল। এখান থেকে কার্যের একক আমরা পরে আলোচনা করছি। কার্য কাকে বলে, কার্য স্কেলার রাশি, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পরীক্ষাতে পড়ে কার্যহীন বল কাকে বলে। এই সংজ্ঞাটা দেবে, এই সমীকরণটা থেকে ব্যাখ্যা করতে হবে। কার্যের একক, তাহলে কার্য আমরা কিভাবে মাপি, বল ইন্টু সরণ। তাহলে একক কি হবে, এসআইতে যদি ধরি বলের একক নিউটন আর সরণের একক মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার। এটাকে এক কথায় বলা হয় জুল। অর্থাৎ 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটানো হয়, তাহলে কৃতকার্য হয় 1 জুল। সিজিএসএ ডাইন ইন্টু সেমি, এটাকে বলা হয় আর্ক। অর্থাৎ 1 ডাইন বল প্রয়োগ করার ফলে যদি সরণ হয় 1 সেন্টিমিটার, তাহলে কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1 আর্ক। এই জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক ছোট ক্লাসে পড়া হয়েছে, 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্ক, ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন। এবার মাত্রায় আসছি, বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, তাহলে ml/2 ইন্টু m, ml²/2, এই হলো কার্যের একক এবং মাত্রা। ক্ষমতা বা পাওয়ার, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা।
অর্থাৎ একক সময়ে কতটা কার্য করছে সেটাই হচ্ছে ক্ষমতার পরিমাণ। তাহলে ক্ষমতা সমান কার্য বাই সময়। ক্ষমতার সংজ্ঞা, তাতে সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখাই, ধরো 5 সেকেন্ডে কোনো যন্ত্র 1000 জুল কার্য করেছে, তাহলে তার ক্ষমতা পি সমান কি W/T, অর্থাৎ 1000/5 200 এইটা। আবার ধরো 10 সেকেন্ডে কোনো যন্ত্র সেই 1000 জুল কাজ করেছে, তাহলে তার ক্ষমতা কত 10,000, 1000/10, তাহলে 100। তাহলে দেখো দুটোতেই কার্য একই করেছে, এ করেছে 5 সেকেন্ডে, এ করেছে 10 সেকেন্ডে, তাহলে এর ক্ষমতা হলো 200, এর ক্ষমতা হলো 100 ওয়াট। তাহলে অবশ্যই যে কম সময়ে কাজটা করেছে, একই কাজ, তাহলে যে কম সময় করেছে তার ক্ষমতা আমরা বলবো অবশ্যই বেশি। এবার চলন গতির ক্ষেত্রে P সমান W/T কে আমরা একটু ভেঙে নেব। W কৃতকার্য সমান F ইন্টু S, বল ইন্টু সরণ, ডিভাইডেড বাই T। তাহলে Fটা রাখলাম, এই S/T সরণ বাই সময়, তাকে কি বলি বেগ। তাহলে ক্ষমতা ইকুয়ালস টু বল ইন্টু বেগ, খুব ইম্পর্টেন্ট এটা একটা রিলেশন, ক্ষমতা ইকুয়ালস টু বল ইন্টু বেগ। এবারে ক্ষমতার একক কি হবে, SI একক। দেখো কার্যের একক হয় সময়ের একক, অর্থাৎ জুল পার সেকেন্ড, এটাকে বলা হয় ওয়াট। CGS একক, কার্যের আর্ক, সময়ের হচ্ছে সেকেন্ড, তাহলে আর্ক পার সেকেন্ড। মাত্রা কি হবে, কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কার্য mL²T⁻²2 ডিভাইডেড বাই T, mL²T⁻³ এটা হলো কার্যের মাত্রা, সরি ক্ষমতার মাত্রা। এবার আমরা আসছি একটি ব্যবহারিক একক। ব্যবহারিক একক তোমরা চলতি কথায় শুনে থাকবে, বলে সেই মিনির ক্ষেত্রে বা পাম্পের ক্ষেত্রে 1 ঘোড়া মেশিন শুনেছো। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা, অর্থাৎ হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এটাকে যদি আমরা এসআইতে করি, তাহলে 1 হর্স পাওয়ার হয় 746 ওয়াট। ভীষণ ইম্পর্টেন্ট, হর্স পাওয়ারের সঙ্গে ওয়াটের রিলেশন। 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু 746 ওয়াট। সংজ্ঞা দেব কিভাবে, 550 পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতা, তোলার যে ক্ষমতা, সেটাই হচ্ছে 1 HP বা 1 অশ্ব ক্ষমতা। শক্তি বা এনার্জি, কার্য এবং শক্তি প্রায় সমতুল্য রাশি। কার্য করার সামর্থ্যকেই আমরা বলি শক্তি। এবার এই শক্তি হচ্ছে স্কেলার রাশি, কার্য একটি স্কেলার রাশি, শক্তিও স্কেলার রাশি। একক কি, কার্যের মতো, CGS এ আর্ক, SI তে জুল। মাত্রা কি হবে, কার্যের যা মাত্রা mL²T⁻²2। এবার বিভিন্ন ধরনের শক্তি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাপ শক্তি, তড়িৎ শক্তি, এরকম বিভিন্ন ধরনের শক্তি আছে। আমরা আমাদের এই 9 সিলেবাসে যেটা মেনলি পড়বো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দু রকম, স্থিতি শক্তি এবং গতি শক্তি। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি এই স্থিতি শক্তি সম্পর্কে। স্থিতি শক্তি, দেখো অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য জন্মায়। আর একটু ভালো করে ব্যাখ্যা করছি, অবস্থান পরিবর্তন। একটা উদাহরণ দিই, ধরো একটা পেরেক আছে, পেরেকটা কোথাও আমাদেরকে পুঁততে হবে। তাহলে পেরেকের গায়ে হাতুড়ি যদি আমরা ঠেকিয়ে দিই, পেরেকটা কিন্তু আমরা পুঁততে পারবো না। আমরা কি করি, হাতুড়িটাকে এরকম ওপর থেকে ওপরে তুলি। ওপরে তুললে কি হয়, এই যে দেখো তার অবস্থান পরিবর্তন করছি, হাতুড়িটা এখানে ছিল, তার মধ্যে শক্তি ছিল না, তার যেই আমি অবস্থান পরিবর্তন করলাম, হাতুড়িটাকে উপরে তুললাম, তখন তার মধ্যে কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত হলো। এবং তখন যদি আমরা পেরেকটার উপর আঘাত করি, তখন পেরেকটাকে আমরা পুঁততে পারবো। অর্থাৎ হাতুড়িটার অবস্থান পরিবর্তনের জন্য তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো। এবার আকৃতির পরিবর্তনের জন্য, এটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি, তোমরা দম দেওয়া ঘড়ি হয়তো দেখেছো। দম দেওয়া ঘড়িতে কি হয় না, ওখানে একটা কাঁটা থাকে, সেটাকে ঘোরানো হয়। সেটা ঘুরিয়ে কি করা হয় না, তার মধ্যে যে স্প্রিংটা থাকে ঘড়ির মধ্যে, সেই স্প্রিংটা আকৃতির পরিবর্তন করা হয়। এবং আমরা দম দেওয়া যখন বন্ধ করে দেব, ওই স্প্রিংটা তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে এবং তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়ে থাকবে, সেইটা ঘড়িতে সময়টা দেবে। এটা হচ্ছে আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিশক্তি।
বা ধনুক দেখেছো, তীর ধনুক, ধনুকে যখন তীর মারা হয় কি করা হয়, এরকম একটা টান দেওয়া হয়। টান দিলে কি হয়, তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, মানে ধনুকের আকৃতিটা পরিবর্তন করছি, তার মধ্যে স্থিতিশক্তিটা সঞ্চিত হচ্ছে। এবার তীরটাকে যখন ছোড়া হবে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে তীরটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। তার সংজ্ঞা দেব কিভাবে, অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য জন্মায় সেটাকেই বলা হয় স্থিতিশক্তি। এবার আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে, পৃথিবীর জন্য অভিকর্ষ বলের প্রভাবে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। এটা আমরা ধরলাম ভূপৃষ্ঠের তল, এই লেভেলটাকে ধরছি। তাহলে এখানে যখন কোনো বস্তু আছে তার কিন্তু স্থিতিশক্তিটা হচ্ছে শূন্য, পোটেনশিয়াল এনার্জি, সেজন্য ইপি দিয়ে ডিনোট করেছি, ইপি ইকুয়ালস টু 0। এবার ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে উঠছি, তাহলে কি হবে না, আমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে, আমরা উপরের দিকে যাচ্ছি, তাহলে আমাদের মধ্যে একটা কার্য করার সামর্থ্য জন্মাচ্ছে, আমাদের মধ্যে একটা স্মৃতিশক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে উপর দিকে যখন যাব ভূপৃষ্ঠ থেকে, স্মৃতিশক্তি হবে ধনাত্মক, আর নিচের দিকে যখন যাব ভূপৃষ্ঠ থেকে তখন স্মৃতিশক্তি হবে ঋণাত্মক। অর্থাৎ স্মৃতিশক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে এক্ষেত্রে। এবার আমরা এই অভিকর্ষীয় স্মৃতিশক্তির পরিমাপ করব, ভীষণ ইম্পর্টেন্ট, অঙ্ক দেয় এখান থেকে দিতে পারে। ধরি আমি এই এম ভরের একটা বস্তু, তাহলে তাকে পৃথিবী কত বল দিয়ে টানবে, এম ইন্টু জি, তাহলে এখানে বল কত, এম জি। ভূপৃষ্ঠের উপর এম ভরের একটি বস্তু আছে, তাকে পৃথিবী কত বল দিয়ে টানবে, এম জি। এবার ওই বস্তুটাকে আমি অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুলতে চাইছি, তাহলে সরণ কত, এইচ। তাহলে কত কার্য তার করতে হবে আমাকে, বা কত স্থিতিশক্তি তার মধ্যে সঞ্চিত হবে, সেটা হচ্ছে বল ইন্টু সরণ করবো আমরা। কার্য সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ, তাহলে বল এমজি আর সরণ এইচ, তাহলে এমজি ইন্টু এইচ। অর্থাৎ এম ভরের বস্তুর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্থিতিশক্তি কত, এমজি এইচ। ভীষণ ইম্পর্টেন্ট একটা কনক্লুশন। এবারে স্থিতিশক্তি থেকে আমরা সাম্য ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ সুস্থির না অস্থির, স্থিতিশক্তি থেকে আমরা কিভাবে বুঝবো না, স্থিতিশক্তি শূন্য হলে তখন আমরা বলবো বস্তুটি সুস্থির অবস্থায় আছে, অর্থাৎ সাম্যে আছে। তাহলে কোনো বস্তু সুস্থির অবস্থায় থাকতে চাইলে বা সাম্য অবস্থান প্রতিষ্ঠান করতে চাইলে তার স্থিতিশক্তিকে সে সবসময় শূন্য করতে চায়। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে তার গতিশক্তি। উদাহরণ দিলে বুঝতে পারবে, সবাই স্কুলে খেলাধুলো করো, লং জাম্প দেওয়ার সময় কি করা হয় না, অনেক দূর থেকে দৌড়ে এসে তারপর লং জাম্পটা দেওয়া হয়। কারণ কি না, গতিতে থাকার জন্য তার মধ্যে একটা গতিশক্তির সৃষ্টি হয়, এবং তার জন্য কি হয়, ওই শক্তিটার সাহায্যে সে অনেক দূর পর্যন্ত ওই লং জাম্পটা দিতে পারে। এবার গতিশক্তি পরিমাপ করব কিভাবে না, এম ভরের বস্তু যদি ভি বেগের থাকে তাহলে গতিশক্তি কত হয়, হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, গতিশক্তি সবসময় হবে ধনাত্মক। এবার হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তি মানে আমরা কি জানি, স্থিতিশক্তি এবং গতিশক্তি। এবার কোনো অপচয়ী শক্তি যদি না থাকে, অপচয়ী শক্তি বলতে কি, যেমন ধরো ঘর্ষণ। ঘর্ষণ বল কি করে, আমাদের গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টিকারী যে কোনো বলকেই আমরা বলি অপচয়ী শক্তি। এই অপচয়ী শক্তি যদি না থাকে তাহলে স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফল ধ্রুবক হবে, বা মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক হবে। এটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। এবার এইটা আমরা প্রমাণ করব। যান্ত্রিক শক্তি সংরক্ষণ থেকে পরীক্ষাতে এটা লং কোশ্চেনও দিতে পারে 3 নম্বরের, যেটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, এটা প্রমাণ করো। দেখো এখানে আমরা একটা ছবি এঁকেছি, এখানে এম ভরের একটা বস্তু, সেটাকে আমরা অভিকর্ষের প্রভাবে অবাধে ছেড়ে দিচ্ছি। কি হবে, বস্তুটা এইভাবে পড়তে থাকবে, দিয়ে এসে এক সময় ভূপৃষ্ঠের উপর পড়বে। এবার আমাদেরকে কি দেখাতে হবে, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক আছে, তার মানে কি, তার যাত্রাপথের যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি বের করে যদি আমরা দেখাতে পারি সেটা সমান
তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। সেই জন্য আমরা এখানে কি করেছি দেখো, এই এ একটা বিন্দু নিয়েছি, এই বিন্দুটা মানে একেবারে যাত্রাপথের শুরুতে, তারপর সে যাত্রা শুরু করছে, মাঝে একটা বিন্দু নিয়েছি বি, তারপর পড়তে 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 জাস্ট স্পর্শ করার আগের মুহূর্তে এখানে একটা বিন্দু নিয়েছি সি। তাহলে আমরা যদি দেখাতে পারি এ বিন্দু সবচেয়ে উপরের বিন্দু, যাত্রা শুরু, যাত্রা শেষের মুহূর্তে সি বিন্দু, আর মাঝামাঝি একটা বিন্দু বি, তাহলে এ বি সি এই তিনটা বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি যদি একই দেখাতে পারি, তাহলে আমরা বলতেই পারি যে যাত্রাপথের যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি হবে ধ্রুবক। তাহলে এসো আমরা এবার এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তিটা একটু ক্যালকুলেট করি। তাহলে ফার্স্ট আসছি আমরা এ বিন্দুতে। দেখো এ বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় রয়েছে, এই উচ্চতায় রয়েছে। তাহলে এখানে স্থিতিশক্তি কত, এ বিন্দুতে স্থিতিশক্তি হবে mgh, আমরা আগেই রাশিমালা পড়েছি। এবার এ বিন্দুতে গতিশক্তি কত, গতিশক্তি কি দিয়ে মাপি, হাফ এম ভি স্কয়ার। এখানে দেখো সেটা কিন্তু স্থির ছিল, ওখান থেকে ফেলা হচ্ছে, তাহলে ওই বিন্দুতে বেগ কত, শূন্য, তাহলে তার গতিশক্তি শূন্য। তাহলে মোট শক্তি কত, mgh প্লাস 0 মানে mgh, এটাকে 1 নম্বর দিয়ে আমরা লিখলাম। তাহলে এ বিন্দুতে মোট শক্তি mgh। এবার বি বিন্দুতে, এবার বস্তুটা এখান পর্যন্ত নেমে এসেছে, বি বিন্দু, এই উপর থেকে এইখান পর্যন্ত দূরত্ব হচ্ছে x, পুরো দূরত্বটা h, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত, h মাইনাস x। এবার আমরা এই বি বিন্দুতে স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি আমরা কি জানি, mg ইন্টু উচ্চতা, তাহলে m ইন্টু g, উচ্চতা কত দেখো, এই এখান থেকে এই উচ্চতায় আছে, তাহলে এই উচ্চতাটা হচ্ছে h মাইনাস x, তাহলে mg h মাইনাস x। এটা হলো বি বিন্দুতে স্থিতিশক্তি। গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার, তাহলে বি বিন্দুতে আসার সময় ওই বস্তুটার বেগ ধরলাম ভি, ভি কত আমরা কিন্তু জানি না, এই ভিটা আমরা ক্যালকুলেট করব। এবার দেখো এ থেকে বি বিন্দুতে বস্তুটা যে আসছে, এই গতিপথে আমরা গতিসূত্র লাগাবো, এই যে এ থেকে বি গতিপথে গতিসূত্র লাগাবো, যেটা আমরা পড়েছিলাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, অন্তিম বেগ ইউ প্রাথমিক বেগ, 2 এ হচ্ছে ত্বরণ আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে দেখো অন্তিম বেগ ভি ধরেছি, প্রাথমিক বেগ কত এখানে, এটা 0 মানে 0 স্কয়ার, এবার 2, আচ্ছা ত্বরণ কত, বস্তুটা অভিকর্ষের প্রভাবে অবাধে পড়ছে, তাহলে নিশ্চয়ই অভিকর্ষজ ত্বরণ জি নিয়ে পড়বে, তাহলে এক্ষেত্রে এ সমান কিন্তু জি, তাহলে এই জায়গায় বসালাম জি। আচ্ছা এস মানে অতিক্রান্ত দূরত্ব, দেখো সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, x দূরত্ব, তাহলে এস এর জায়গায় বসাবো x, তাহলে ভি স্কয়ার সমান পেলাম 2gx। এইটা এবার গতিশক্তিটা কত হবে, হাফ এম ভি স্কয়ারের জায়গায় বসিয়ে দিলাম 2gx, তাহলে এখানে 2 2 কেটে যাবে mgx। তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি এটা, গতিশক্তি এটা, তাহলে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি, মোট শক্তি না লিখে এখানে মোট যান্ত্রিক শক্তি লিখবে, যান্ত্রিক শক্তি হবে mgh মাইনাস x প্লাস mgx। দেখো mg এটা মাইনাস x, এটা প্লাস x কেটে যাবে, থাকবে mg ইন্টু h, 2 নম্বর দিলাম। দেখো এখনো পর্যন্ত পেয়েছি এ বিন্দুতেও যা বি বিন্দুতেও তা মোট যান্ত্রিক শক্তি। এবার সিটা যদি একই থাকে তাহলে আমরা বলতেই পারবো যে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। এবার সির ক্ষেত্রে দেখো এই বিন্দু, এখানে স্থিতিশক্তি কত, এটা দেখো পুরো ভূপৃষ্ঠের লেভেলের উপরেই আছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, 0 উচ্চতায়, তাহলে mgh কত, এখানে স্থিতিশক্তি হয়ে যাবে 0। গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার, এই বিন্দুতে আমরা ধরলাম বেগটা ভি, আগের মতোই কত ভি জানি না, তাহলে ক্যালকুলেট করব ভিটা এখানে, তাহলে এ থেকে সি বিন্দু যাত্রাপথে এখান থেকে এখান পর্যন্ত সেই আগের মতো সূত্র বসাবো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে ভি কত এখানে, ক্যাপিটাল ভি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার, প্রাথমিক বেগ এখানে কত 0, তাহলে 0 স্কয়ার প্লাস 2, এর জায়গায় কি লিখেছি জি, আর x, দেখো এখান থেকে এটা কত h, h দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 2gh, তাহলে ভি স্কয়ার পেলাম 2gh। এবার গতিশক্তিতে বসিয়ে দেবো, এটাতে হাফ m ইন্টু ভি স্কয়ারের জায়গায় 2gh, তাহলে mgh। দেখো স্থিতিশক্তি 0, গতিশক্তি mgh, তাহলে মোট শক্তি কত, মোট যান্ত্রিক শক্তি হচ্ছে
জিরো প্লাস এমজিএইচ মানে এমজিএইচ। দেখো সুন্দরভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারলাম। এ বিন্দুতে মোট শক্তি এমজিএইচ, বি বিন্দুতে মোট শক্তি এমজিএইচ, সি বিন্দুতে মোট শক্তি এমজিএইচ। অর্থাৎ অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকবে। এটা